প্রিয় শিক্ষার্থীদের, আমাদের সবার শুভকামনায় শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান উচ্চ মাধ্যমিক পদার্থ প্রথম পত্র। এটা প্রথম বর্ষের জন্য প্রযোজ্য, প্রথম বর্ষ যারা আছে তাদের জন্য। তোমরা এখানে আমি আজকের কি পড়াবো তোমরা দেখো। বিষয়বস্তু হলো ভেক্টরের বিভাজন, কিভাবে একটি ভেক্টরকে বিভাজিত করা। আজকে আমি তোমাদের দেখাবো যে একটি ভেক্টরকে দুইটি উপাংশে বিভক্ত করা যায় কিভাবে। আমরা যদি এখানে বিবেচনা করি, দেখো আর একটি ভেক্টর, সবাই খেয়াল করো, আর একটি ভেক্টর, এটাকে দুইটা উপাংশে আমি বিভক্ত করতে চাই। খেয়াল করো, তাহলে এটার সাথে আলফা কোণে আমি একটি উপাংশ বিবেচনা করি, এক্স অক্ষ বরাবর যদি বিবেচনা করি, তাহলে আমরা এখানে এটা যদি ও দেই, আর কে বিভক্ত করতেছি, তাহলে ও এ উপাংশের সাথে আলফা কোণে আমরা বিভক্ত করছি। কাকে? আর কে বিভক্ত করছি। এটাকে যদি তুমি মানে ও এ রেখা বরাবর এটাকে পি উপাংশে বিভক্ত করছি। খেয়াল করো, আর একটা বিটা কোণে আমি এখানে বিভক্ত করলাম, বিটা কোণে। তাহলে আমরা এটাকে ও বি দেই, আর এটাকে তোমার কিউ। তাহলে দুইটা উপাংশে এখানে বিভক্ত করা হলো। কাকে? আর কি বিভক্ত করছি দুইটা উপাংশে। খেয়াল করো, আর কি দুইটা উপাংশে আমি বিভক্ত করলাম। এটা একটু ছোটো করে দিই যাতে আমাদের সামুদ্রিক আঁকতে সুবিধে হয়, আর এটাকে একটু বড় আঁকবো সবসময়। এখন দেখো, আমরা আগে কিন্তু করে ফেলছি যে দুইটি ভেক্টরের একটা লব্ধি বের হতো। এবার কি, একটি ভেক্টর আর তাকে দুইটি উপাংশে আমরা বিভক্ত করছি। এখন যদি আমরা এইটাকে এভাবে যোগ করি, দেখো একটা সামুদ্রিক হবে। সামুদ্রিক হলে এইটাকে যদি তুমি দাও ও সি, তাহলে এইটা যদি পি হয়, এই ও এ যদি পি হয়, ও এ পি হলো, তাহলে এই ও বি যদি কিউ হয়, তাহলে এটা কি হবে? কিউ হবে, এটা হবে কিউ। তাহলে কি করলাম? একটি ভেক্টরকে দুইটি উপাংশে আমি বিভক্ত করতেছি। মানে আগে ছিল যে দুইটি ভেক্টরের একটি লব্ধির মান পাওয়া যেত, আর আজকে হলো একটি ভেক্টর রাশিকে দুইটি উপাংশ বিভক্ত করছি। কি কোণে? একটি আলফা কোণে আর একটি বিটা কোণে। এখন দেখো, যেহেতু এটা সামুদ্রিক বি সি, যে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, যেহেতু দুই সমকোণ, তাহলে দুই সমকোণ হলে কি হবে বলো? ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তাহলে এই কোণটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। তোমরা কি বুঝতে পারছো কিনা? তোমরা একটু এই সাহায্যে জানাবা। তাহলে আজকের কি করতেছি, একটি ভেক্টরকে দুইটি উপাংশে বিভক্ত করছি। একটি আলফা কোণে ও এ বরাবর, আরেকটি হলো বিটা কোণে কি বরাবর? ও বি বরাবর। দুইটা উপাংশে বিভক্ত করছি। কাকে? আর কে। আর আগে ছিল দুইটি ভেক্টরের একটি লব্ধি, আমরা যে সামুদ্রিক সূত্র করছি। এরপরে কি করছি, এখানে দেখো এটা একটা সামুদ্রিক অঙ্কন করে ফেলছি। তো সামুদ্রিকের আমরা জানি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এইখানে এইটুকু ও বি যদি কিউ হয়, তাহলে এসি কি হবে? কিউ হবে। আবার এইটাকে দেখো, এটা যদি বলো ও এ সমান সমান কি হবে? বিসি, এটাও কি পি হবে। আমাদের সুবিধার্থে আমরা শুধু এইটাকে যদি আমরা বিবেচনা করি ত্রিভুজ, ত্রিভুজ কি লিখবো দেখো, দেখা যাচ্ছে কিনা? ত্রিভুজ আমরা যদি লিখি ও এ সি এ, এইটা আমরা সাইন কোণের সূত্র ব্যবহার করবো। সবাই খেয়াল করো, সাইনের সূত্র কি? সাইন সূত্র কিভাবে হয় তোমরা যদি না জানো, এটা 9-10 ছিল যে সাইন সূত্র কিভাবে হবে, না দেখা গেলে তোমরা একটু বলতে পারো। সাইনের সূত্র হলো, যে বাহুটা নেব, এখানে শুধু আমরা মানটা নেব, যে বাহু নেব তার বিপরীত কোণের সাইনের উপর পরস্পর সমান। তাহলে আমি এখন নেব পি। আমার উদ্দেশ্য হলো আর কে দুইটা ভাগে ভাগ করব। তাহলে আমি পি যদি নেই, শুধু মান নেব, তোমরা খেয়াল করো, পি নিলাম। তাহলে পি এর বিপরীত এই পি, এটা সংলগ্ন এই কোণটা আছে আর এই কোণটা আছে, তাহলে বিপরীত কোণটা হবে? বিটা। তাহলে সাইন বিটা, অর্থাৎ সাইন বিটা। তাহলে কি দাঁড়ালো? যে মানে আমরা যে বাহুটার মান নিব, ওই বাহুর বিপরীত সাইনের অনুপাতগুলো সমান। আরটাকে সর্বশেষ নিব, কারণ আরকে আমরা বিভক্ত করতেছি। তাহলে কিউ বাই, এখন যদি বলো কিউ সংলগ্ন বিটা আর এই কোণটা, তাহলে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি আমরা সাইন, দেখো এটা বিপরীতটা কি? আলফা, ইকুয়ালস টু, সবগুলো কিন্তু একসাথে একই লাইনে, আমার জায়গা স্বল্পতার কারণে আমি লিখে দিচ্ছি, সমান কি হবে দেখো, দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। তোমরা যারা আসন না বুঝলে আমাকে বলতে হবে,
দেখা যাচ্ছে কিনা তোমরা একটু খেয়াল করো। আমি এটা কিন্তু এক লাইনে, তাহলে এখন কি নিচ্ছি, আর নিচ্ছি। আর যদি নেই, আর নিলে কি হবে, আর এর বিপরীত বাহু কোনটা দেখো, আর হলো এইটা, তার বিপরীত কোণ হলো কোনটা, এইটা। তাহলে আমরা আর বাই কি লিখবো, সাইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেবো পাই মাইনাস আলফা প্লাস বিটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সবাই যারা লাইনে আসো প্রত্যেক বুঝছো। তাহলে আমরা কি পাইলাম, সাইনের, এটা হলো কার সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। আমরা লিখবো ত্রিভুজের সাইন সূত্র। সাইন সূত্রটা কি আমরা একটু জেনে নেব। সাইন সূত্রটা হলো, যে বাহু নেব, পি নিয়েছি, শুধু মান নেব, এখানে ভেক্টর চিহ্ন পি নিয়েছি, পি এর সংলগ্ন আলফা আর এই কোণটা, তার বিপরীতে হলো বিটা, সাইন বিটা ইকুয়ালস টু আবার কিউ নিলাম যখন, তখন কি করছি, এর সংলগ্ন বিটা আর এই কোণটা, বিপরীত কোণটা এইটা। এরপরে নিলাম আর নিলে কি হলো, সাইন, এই আর এর বিপরীত কোণটা পাই মাইনাস আলফা প্লাস বিটা, এইটা আমরা নিলাম। তোমাদের দেখা যাচ্ছে কিনা সেটা দেখো, যারা আছো বুঝতে পারছো কিনা সেটা দেখো। তাহলে আমরা এইখানে খেয়াল করো, এই লাইন থেকে আমরা এইখানে যদি করি ইমপ্লাইজ দেয়ার, অর্থাৎ বা আমরা এখানে লিখতে পারি দেখো, এই লাইন থেকে পি সাইন বিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ইকুয়ালস টু, খেয়াল করো দেখা যাচ্ছে কিনা আমি দেখি, হ্যাঁ, ইকুয়ালস টু আমরা লিখতে পারি এখানে দেখো সাইন পাই মাইনাস সামথিং থিটা। তাহলে কোন ঘরে পড়ে, আমরা জানি যে এটা হলো ম্যাথের অঙ্ক, এটা হলো কি অল, আর এটা কি অল পজিটিভ আর কি, এটা সাইন আর কোসেক, এটা আমরা জানি। আর এটা হলো টেন, আর এটা কি কট, আর এটা হলো কস আর সেক। তাহলে আমরা যাত্রা সব শুরু হবে এখান থেকে যাত্রা করে এখানে আসলো। তাহলে কি আছে, সাইন পাই মানে কি এ পর্যন্ত আসলো, মাইনাস সামথিং, তাহলে এই ঘরে মাইনাস সামথিং, তাহলে সাইনের ঘরে পড়ে, সুতরাং কি হবে, পজিটিভ হবে। আর বাই সাইন, লিখবো কি আর বাই সাইন আলফা প্লাস বিটা। আমরা কিন্তু আর কে ভাগ করছি, তোমরা সবাই খেয়াল করো, কাকে ভাগ করছি, আর কে বিভক্ত করছি, ভালো করে বুঝে নাও। আর কি না বুঝলে তোমরা কমার্সের মাধ্যমে জানাতে পারো, উদ্দেশ্য কি, আর কি বিভক্ত করছি। তাহলে এইটুকু সমান আমরা এইটা লিখতে পারি। যদি এটা লিখি তাহলে পি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি দেখো, পি ইকুয়ালস টু সাইনটা উপরে যাবে, আর সাইন কি লিখবো বিটা, আর নিচে কি লিখবো দেখো, সাইন আলফা প্লাস বিটা। অনুরূপভাবে কিউটার সমান যদি এটা লিখি, তাহলে কিউ সমান আমরা লিখতে পারি আর সাইন আলফা, আর নিচে হবে সাইন আলফা প্লাস বিটা। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এইখানে কি পেয়েছি দেখো, খেয়াল করো, যে কাকে বিভক্ত করছি, আর কে বিভক্ত করছি, আর এর দুইটা উপাংশ পেয়েছি, কি পেয়েছি, পি সমান। এটা দিয়ে আমরা অনেক অঙ্ক, অনেক সমস্যার সমাধান করব। যারা না বুঝো তারা কিন্তু এখনো বলতে পারো, আমি চেষ্টা করব যথাসাধ্য তোমাদের বুঝাবো। আশা করি এটা বুঝতে পারছো। আমি তাহলে একটু দেখো, এখান থেকে আমি আরেকটু বুঝাতে চাচ্ছি যে এটা কি, এটা কিন্তু আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণ না কিন্তু। তাহলে যদি তুমি এই উপাংশদ্বয় লম্ব অর্থাৎ লম্বাংশ নির্ণয় করো, তাহলে কি হবে দেখো, এর অর্থ হলো এইটা হবে সোজা, একদম এই সোজা, আর এটাও কি সোজা, অর্থাৎ এই বরাবর হবে পি, আর এই দেখো আর কে বিভক্ত করছি, কাকে, আর কে বিভক্ত করে ফেলছি। তাহলে আর কে বিভক্ত করছি কি, এটার সাথে আলফা, আর এটার সাথে কি দিয়েছি, বিটা দিয়েছিলাম। তাহলে এটাকে যদি আমরা যুক্ত করি তাহলে কি হয়, একটা দেখো আয়তক্ষেত্র সৃষ্টি হলো। তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত পেয়েছি খেয়াল করো, এটা পি, এটা হলো কিউ, এই যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে লম্বাংশ যখন তুমি নির্ণয় করবা, লম্বাংশের ক্ষেত্রে কি হবে, লম্বাংশের ক্ষেত্রে আলফা প্লাস, দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, লম্বাংশের ক্ষেত্রে আমরা বলবো ওই যে আলফা প্লাস, ওই দুইটা সূত্র এখানে ব্যবহার করব। আচ্ছা দেখো, লম্বাংশের ক্ষেত্রে এই যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি 90 ডিগ্রি, অর্থাৎ
তারা এমনভাবে বিভক্ত হয়েছে যে আলফা প্লাস বিটার মানে আর কে এমনভাবে বিভক্ত করা হয়েছে যে আলফা প্লাস বিটা এর সমন্বয় কত পেয়েছি? আলফা প্লাস বিটা এর সমন্বয় হলো তোমার 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি। তাহলে এইখানে যদি তুমি পি এর ক্ষেত্রে যদি ব্যবহার করো, দেখো আমরা সবগুলি একটা ত্রিভুজের নিয়ে আসতে পারি। তাহলে এখানে কি হবে? দেখো এখানে হবে কি 180 মাইনাস কত হবে? দেখো আলফা প্লাস বিটা, খেয়াল করো। তাহলে এটাকে আমরা এইভাবে যদি আমরা এইখানে ব্যবহার করি, আর এইটা কি আলফা প্লাস বিটা, আর এইটা কি যেহেতু 90, এটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি হিসাব করি, দেখো আলফা প্লাস বিটা এখান থেকেই আমরা হিসাব করি আলফা প্লাস বিটা সমান কত? 90। তাহলে এটা 90 হলে পুরোটা কি 90। তাহলে এখানে আমরা ব্যবহার করি পি ইকুয়ালস টু, খেয়াল করো এই ত্রিভুজটি আমি নিয়ে যাব সম্পূর্ণ সাইন। এখান থেকে কি লেখা যায়? বিটার পরিবর্তে আমি কি লিখবো? দেখো বিটা আছে 90 মাইনাস কি লিখবো? দেখো 90 মাইনাস আলফা, অর্থাৎ বিটাকে রেখে দিলাম, এই ছেড়ে নিয়ে গেলাম। আর নিচে হলো কি আলফা প্লাস বিটা সমান কত? আলফা এই যে এইটা তো 90, তাহলে কত হয়? এইটা যেহেতু 90, তাহলে কি হবে? 90 ডিগ্রি। অর্থাৎ এখানে কত? সাইন 90। সাইন 90 মান কত? 1। আর সাইন 90 মাইনাস থিটা মানে কি হয়? কস থিটা, এটা তোমরা জানো। তাহলে আর কস আলফা, এখানে হবে কি আর কস আলফা। তাহলে এখানে কি পাইলা? যখন লম্ব উপাংশে যখন বিভক্ত করছো তখন কত পেয়েছো? মানে ভূমি বরাবর, এখানে যে ভূমি বরাবর এটাকে যদি ভূমি বিবেচনা করি, তাহলে এই বরাবর পি এর উপাংশ পেয়েছি আর কস আলফা। আবার তুমি দেখো এখানে যদি তুমি এই কিউ ব্যবহার করো, কিউ, তাহলে কিউ সমান কত হবে? ওটা আমরা আলফাই রেখে দেব, সাইন আলফা। নিচে কত হবে? সাইন, এটা সমান কি 90। তাহলে আমরা পাবো আর সাইন আলফা। তাহলে আমরা এখন দেখো এই যে লম্ব বরাবর যে উপাংশ সেটা হলো আর সাইন আলফা, আর ভূমি বরাবর উপাংশ আমরা কত পেয়েছি? আর কস আলফা। তাহলে একটি ভেক্টরকে আমরা এভাবে কি করতে পারবো? বিভক্ত করতে পারবো, মানে দুইটা ভাগে আমরা বিভক্ত করতে পারবো। তাহলে আমরা শিখলাম কিভাবে একটি ভেক্টর রাশিকে দুইটা উপাংশে বিভক্ত করা হয়। যদি তাদের লম্ব উপাংশ নির্ণয় করতে পারে তাহলে আমরা সরাসরি লিখবো পি কস আলফা, আর এটাকে কিউ সাইন আলফা। আর যদি দুইটির মধ্যবর্তী কোণ যে এত এত কোণে বিভক্ত করা হলো তাহলে কত মান হবে? তাহলে আমি এখন তোমাদের একটা অঙ্ক করতে দিতেই পারি, তোমরা একটু করো, তোমরা করো। তাহলে আমি এখানে দিব, এখানে লিখব যে 50 নিউটন এর একটি বলকে খেয়াল করুন, 50 নিউটনের গাণিতিক সমস্যা, একটি বলকে 50 নিউটনের একটি বল মানে আর এর মান এটা বুঝতে হবে। 50 নিউটনের একটি বলকে পরস্পরের সাথে উপাংশগুলোকে 90 ডিগ্রি উপাংশগুলো পরস্পরের সাথে কি লিখছি? পরস্পরের সাথে উপাংশগুলো 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তারপরে আমরা লিখব পি এর সাথে, অর্থাৎ প্রথম বলের সাথে, প্রথম বল লিখব, বলের সাথে প্রথম উপাংশের সাথে বলটি, এই বলটি 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে উপাংশদ্বয়ের মান নির্ণয় করো। উপাংশদ্বয়ের মান নির্ণয় করো। এখন তোমরা এখানে দেখো 50 নিউটনের একটি বলকে পরস্পরের সাথে উপাংশগুলো 90 ডিগ্রি ক্রিয়া করে। প্রথম উপাংশের সাথে 30 ডিগ্রি কোণ ক্রিয়া করে কে? বলটি।
এই যে এই বলটি, তাহলে উপাংশদ্বয়ের মান বের করো, উপাংশদ্বয়ের মান নির্ণয় করো। কিভাবে করবে তোমরা দেখো, মূল কথা হলে তোমরা বুঝতে পারছো 50 নিউটনের একটি বলকে পরস্পরের সাথে বলের, এটা লিখবো বলের উপাংশ, পরস্পরের সাথে উপাংশগুলো, এটা লিখবো বলে 50 নিউটন এর একটি বলের উপাংশগুলো 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। প্রথম উপাংশের সাথে বলটি, এই বলটি এত কোণে ক্রিয়া করে, উপাংশদ্বয়ের মান নির্ণয় করো। এখন তোমরা যারা লাইনে আসো প্রত্যেকে বের করো, তাহলে এটা কি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে তোমরা যারা আসো তারা একটু করার চেষ্টা করো, আমি আশা করি যে পারবে। এটা 90 ডিগ্রি মানে কি সমকোণে, তাহলে তোমরা বের করো। তাহলে প্রথম উপাংশ কি হবে, প্রথম উপাংশ লিখবা বা ভূমি উপাংশ, এটাকে তুমি অনুভূমিক উপাংশ বলতে পারো, যে অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ যদি বিবেচনা করো তাহলে তুমি এখানে লিখতে পারো, বা প্রথম উপাংশ যাই লেখো, প্রথমটা কত 90 ডিগ্রি, তাহলে এখানে পি ইকুয়ালস টু তুমি লিখতে পারো পরস্পরের সাথে যেহেতু 90, আর কি লিখবা, আর এটা কি হবে কস, আর কস কত হবে আলফা, আলফা কত এত, আলফা হলো 30 ডিগ্রি দিয়েছে। এরপরে কিউ ইকুয়ালস টু কি হবে বলো, আর সাইন আলফা। এই দুইটার মানটা বের করো, দুইটার মান বের করলেই তোমরা পেয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা, মানে অনুভূমিক উপাংশ তোমরা লেখো লম্ব উপাংশ দ্বয়, অথবা এটা লিখতে পারো অনুভূমিক লাগলে লম্ব উপাংশ দ্বয়, লম্ব উপাংশ দ্বয়। কারণ লম্ব উপাংশ কেন, পরস্পরের সাথে 90 ডিগ্রি ক্রিয়া করছে। পি ইকুয়ালস টু এত, এখন মান বসাই দাও, আর কিউ ইকুয়ালস টু এত কত হয়, একটু ক্যালকুলেটর টিপে দ্রুত করে ফেলো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে এটা করবা। যারা লাইনে আছে প্রত্যেকে আর এর মান কত 50, এরপরে আলফার মান আমি দিয়ে দিচ্ছি কত, প্রথম উপাংশের সাথে কত 30 ডিগ্রি, উপাংশের সাথে বলটি 30 ডিগ্রি ক্রিয়া করে। তোমরা যারা লাইনে আসছো তোমরা অঙ্কটা কমপ্লিট করো। তাহলে আমরা এরপরে পরে যাব যে কিভাবে আমরা পরেরটা সংশোধন করতে পারবো, পরে আর একটা অঙ্ক দিব তোমাদের। আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে আর এর মানটা বসিয়ে দাও, আর এর মান বসিয়ে, আর এর মান কত, তাহলে পি অর্থাৎ ভূমি বরাবর কত হয়েছে পি, আর কস থিটা, আর কিউ কত আর সাইন থিটা, দুইটা উপাংশের মান তোমরা বের করে ফেলে। ক্যালকুলেটর অবশ্যই যখন ফিজিক্স ক্লাস করবে তখন ক্যালকুলেটর নেবে। এরপরে এইটা তোমরা প্রত্যেকেই করে কমেন্টস বক্সে দিয়ে দাও, আমি আর একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা সলিউশন করো, এটা দ্রুত করো। এটা কত 50 নিউটনের বলটাকে উপাংশ বিভক্ত করছে, তোমরা মান বসিয়ে করে ফেলো। এরপরে দ্বিতীয় আরেকটি গাণিতিক সমস্যা আমি দিব, সেটা হলো, এটা হলো 2 নম্বর, 2 এর গাণিতিক সমস্যা। একটি 100 নিউটন এর বলকে এমনভাবে বিভক্ত করা হলো প্রথম উপাংশ 60 ডিগ্রি কোণ এবং অপর উপাংশ কত তোমার, এটা কত, এটা আমি 30 ডিগ্রি কোণ, অপর উপাংশ 40 ডিগ্রি কোণ সৃষ্টি করে। দেখো খেয়াল করো, উপাংশ দ্বয়ের মান নির্ণয় করো, উপাংশ দ্বয়ের মান নির্ণয় করো। দেখো বুঝতে পারছো কিনা, এটা হলো 2 নম্বর। আগেরটা তোমরা করে ফেলছো কিনা আমি জানি না, স্যার বোর্ড ক্লিয়ার না। ওকে, আমি এটা দেখি, অনেকে ওইটা আগেরটা ক্যালকুলেশনটা করতে পারছো কিনা, আগেরটা তোমরা, হ্যাঁ অনেকেই করে ফেলছে। 25, আর একজন কত হয়েছে, আচ্ছা 25, আর একজন হয়েছে, ভেরি গুড, রাফসান করে ফেলছো। বাকি যারা তারা করার চেষ্টা করো। এরপরে দেখো এই উপাংশটা আমরা বের করব, এটার 2টা উপাংশ। তাহলে এটা রাফসান করে ফেলছো নাকি, আর এর মানটা 50 cos 30
ক্যালকুলেটর করে ফেলবা, আর এর মান 50 sin 30, এটা এভাবে করবা। এখন এইটাকে অর্থাৎ এই 2 এর সলিউশনটা আমি বলে দিচ্ছি। 2 এর সলিউশন কি হবে, এই দেখো লিখবা যে প্রথম উপাংশ লেখো। উপাংশ তোমরা চিত্র ইচ্ছা করলে আঁকতে পারো, না আঁকলে হবে p = কি লিখবে যে r sin, আচ্ছা সাইন, এখানে দেখো বিটা, এখানে কিন্তু বিটা রাখবো সাইন বিটা, এরপরে তোমার এটা লিখবো, কি লিখবো এটা সাইন আলফা প্লাস বিটা। এখন এইখানে দেখো আর সাইন, এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে প্রথম উপাংশটা হলো 30 ডিগ্রি কোণ সৃষ্টি করছে, দ্বিতীয় উপাংশটা তো তোমরা যখন এখানে করেছিলে তখন দেখো যে কোণটা থাকে তার বিপরীত, তাহলে হিসাব করতেছি প্রথম উপাংশ, এটা কি প্রথম উপাংশ, কোণ হবে কোনটা উল্টাটা, তাহলে 40, ঠিক আছে, মানে প্রথম উপাংশ নির্ণয়ের সময় কোনটা হবে উল্টাটা অপর উপাংশে। তারপরে আমরা এখানে লিখবো সাইন কত হবে, দুইটার যোগফল আলফা 30 আর এটা হলো 40, এটা করার সময় আমাদের একটু খেয়াল করতে হবে। এই এরপরে আমরা কিউর মান বের করবো একইভাবে। তোমরা যারা আছো অবশ্যই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে, যেহেতু ফিজিক্স। আমি কোন সূত্র থেকে লিখছি তোমরা দেখতে পাচ্ছ যে ওই যে উপাংশ পি সমান আর এত, এটা লিখে ফেলছি। এরপরে তোমার কিউ সমান আর সাইন আলফা, আচ্ছা এটা লিখে ফেলছি। তোমরা খেয়াল করছো আমি আগেই বলছি যে উপাংশ হবে তার বিপরীত কোনটা। এরপরে তুমি কিউ নির্ণয় করো। এখানে যদি কিউ নির্ণয় করো তাহলে তুমি একটা খেয়াল করো যে কি আর সাইন কি হবে আলফা, সাইন আলফা, আলফা কোনটা তোমরা বুঝতে পারছো, সাইন আলফা প্লাস বিটা। এখানে দ্বিতীয়টা নির্ণয় করার সময় কোনটা আবার প্রথমটা, তাহলে আমরা লিখবো কি আর সাইন, কি লিখবো বলো, সাইন কোন ব্যবহার করবো হলো 30 আর নিচে হলো সাইন কত 30 প্লাস 40। তাহলে আমরা এখান থেকে মানটা বের করব। তাহলে আমরা যারা 80 লাইনে প্রত্যেকে একটু মানগুলি বের করো, ক্যালকুলেটারই করো। আমরা কি করেছি এখানে দেখো, ঠিক কোনটাকে বিপরীত কোনটাকে ব্যবহার করেছি, তাই না? তাহলে আমরা এখানে খেয়াল করো পরো একটি, ওই যে আর এর মান কিন্তু 100, আর এর মান বসিয়ে দাও। একটি কি বলছি 100 এর 100 নিউটনের বলকে এমনভাবে বিভক্ত করা হলো যে প্রথম উপাংশ 30 ডিগ্রি অপর উপাংশ 40 ডিগ্রি কোণ সৃষ্টি করে। তাহলে উপাংশ দ্বয় এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমি সূত্র ব্যবহার করছি, দেখো সূত্র ব্যবহার করে এইখানে আমি অঙ্কটা করে ফেলছি। যেমন আর সাইন বিটা, আর এর মান হলো 100 আর বিটার মান হলো 40, তাহলে সাইন 40। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করার সময় অবশ্যই এই যেহেতু ডিগ্রি ক্যালকুলেটর মোডে ডিগ্রিতে নিয়ে যাও, তারপরে ক্যালকুলেটর করো। অনেকেই ভুল হচ্ছে বা অনেকেই বুঝতে পারছো না, ক্যালকুলেটর ব্যবহার করার সময় অবশ্যই শিপ দিয়ে ডিগ্রি নিয়ে তারপরে ডিগ্রির অঙ্কগুলো করে ফেলবে। আশা করি মানে তোমরা যারা আছো ম্যাক্সিমামে বুঝতে পারছো যে সাইন 30 এরপর ভাগ করে অঙ্কটা বের করো কত হয়। আমি উপরে আর এর মান কত, আর এর মানটা দেখো, হ্যাঁ 60 জেরিন করছো সম্ভবত, 68। প্রথমটা পি না কিউ, পি এর মান, ভেরি গুড লিখে দিচ্ছি। তাহলে এখানে আর কত সাইন কত ব্যবহার করছো, আচ্ছা কিউটাও বের করছো, নাকি অপশান বের করছো কিউ ওরিবা বের করছো। ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার তোমাদের জানতে হবে। ক্যালকুলেটর অবশ্যই কিসে নিতে হবে, ডিগ্রিতে নিতে হবে। ডিগ্রি নেওয়ার পরে তোমরা এই মানগুলি বের করবে, ডিগ্রি নেওয়ার পরে তোমরা মানগুলি বের করবে, না হলে কিন্তু অঙ্কগুলি হবে না। তাহলে এখানে আমরা অপশান কিউ বের করছো। বাকি যারা প্রত্যেকে চেষ্টা করো ওদেরটা কি ওদের মানে ঠিক আছে, কিন্তু তোমরাও করো, প্রত্যেকেই তার নিজের যোগ্যতা দিয়ে দেখাও যে আমরাও করতে পারতেছি। হ্যাঁ কি লাগছে সব এ এল আর আইসি মানে কি। আর যারা একটা কথা, আমার ফিজিক্স ক্লাস সময় তোমরা অবশ্যই মানে কোনোভাবেই কিন্তু এমন কোনো ভাষা ব্যবহার করবে না যেগুলো বিরক্তকর, কারণ ফিজিক্স স্যার তো, ফিজিক্স স্যার এমনি একটুই থাকে, রস কম থাকে, তোমরা এটা জানো। তাহলে এইখানে আমরা এইটা বের করতে পারবো। তাহলে একটি ভেক্টরকে কিভাবে উপাংশ বিভক্ত করে এই মানটা তোমরা অনেকেই বের করে ফেলছো।
তাহলে আমরা এইটা আজকের আমরা শিখলাম যে এর আগে শিখেছিলাম যে কিভাবে এক বা একাধিক ভেক্টরকে একটি ভেক্টরে পরিণত করা যায়, আর আজকে শিখলাম একটি ভেক্টরকে কিভাবে দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করা যায়, সেটা আমরা শিখলাম। তাহলে যেহেতু একটু টাইম আছে, আমি একটি গাণিতিক সমস্যা দিব, তোমরা সবাই খেয়াল করো। এই মনে করো একটি নদীর ওপার যেতে হবে, একটি মাঝি নৌকা বেয়ে ওপার যাবে, ঠিক আছে? তো ওপার যদি যায়, মাঝি যাবে কোথায়? সোজা ওপারে যাবে। খেয়াল করো, সে যাবে হলো এই প্রান্তে, অর্থাৎ সোজা এপার থেকে ওপারে যাবে। মাঝি নৌকা পাড়ি দেবে, সে নৌকা এদিকে স্রোতটা মনে করো এইদিকে যাচ্ছে, সেটা 30 কিলোমিটার পার আওয়ার। খেয়াল করো, দেখো 30 কিলোমিটার পার আওয়ার। নৌকা এমনভাবে পাড়ি দিতে হবে যে কোথায়? ওপার পৌঁছাতে পারে যেন, ঠিক আছে? নৌকার বেগ আমি দিয়ে দিলাম নৌকার বেগ। এটা কি? স্রোতের বেগ। এটা স্রোতের বেগ এটাকে আমি পি ধরলাম। আর নৌকা তাহলে পাড়ি দিতে হবে কি বরাবর? এই বরাবর। খেয়াল করো,